ভালো সময় আসবেই। ভালো সময়ের অপেক্ষা না করে নিজের যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্টি থাকতে হবে এবং সামনের দিকে এগিয়ে চলতে হবে। আসসালামু আলাইকুম, বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে, তো দেখতে পেলেন পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি রামিসার জন্য। আর এখানে রান্না করব আলু আর কাঁকরোল ভাজি। কাঁকরোলটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। খুব বেশি যদি সবজি হয় তখন কিন্তু আমি এভাবেই রাখি, কারণ সবজিগুলো নর্মালেও কিন্তু বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। সেজন্য আমি যে সবজিগুলো রাখা যায় আর কি, ডিপে রাখলে ভালো হয়, রান্না করা যায়, সেগুলো কিন্তু আমি সাইজ মতো কেটে যেটা রান্না করব আর কি, যদি ভাজি করি তাহলে ভাজির মতো, আর যদি রান্না করি তাহলে রান্না করার মতো টুকরো করে সেভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দেই। বের করে রান্না করে নিলেই কিন্তু হয়ে যায়। আর এখান থেকে আমার জন্য পুঁই শাক ভাজি করে নিচ্ছি। আর এই পুঁই শাকগুলো কিন্তু আমার ছাদ বাগানের, আপনারা দেখেছেন হয়তো কোনো ভিডিওতে। আমি ছাদ বাগান থেকে কিন্তু পুঁই শাকটা এবার অনেক মাশাল্লাহ খেয়েছি। তো পুঁই শাকটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই তো বাগারে চলে যাব। আর বাগারটাতে অবশ্যই শুকনো মরিচ দিয়ে করতে হবে, তাহলে খুব সুন্দর একটা টেস্ট হয়। আর রামিসার জন্য যে করেছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, এটা ওর খুব পছন্দ, সেজন্য চিংড়ি মাছ দিয়ে করেছি। আর এখানে আমি একটু আমার জন্য ভাজি করে নিচ্ছি। আমার এই পুঁই শাক ভাজিটা খুব ভালো লাগে। যেটা বলছিলাম আপনাদের সাথে, খারাপ সময় কিন্তু সব সময় থাকে না, তাই না? এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে, কখনো ভালো সময় কখনো খারাপ সময়, এভাবেই কিন্তু চলতে হয়। তো যখন খারাপ সময় থাকবে সেই সময়টা কিন্তু আবার কেটেও যাবে। তো ধৈর্য না হারিয়ে কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে ভালো সময়ের জন্য। তো সামনে এগিয়ে যেতে হবে, কিভাবে গুছিয়ে চললে, কিভাবে কি করলে এই খারাপ সময়টা কাটিয়ে ওঠা যায়, সেদিকটাতেই কিন্তু আমাদের ফোকাসটা করা উচিত, তাই না? আল্লাহ তাআলা নিশ্চয়ই একদিন না একদিন ভালো সময় আনবেই, সেই অপেক্ষা করতে হবে। আর খুব সুন্দর করে মানিয়ে চলতে হবে, গুছিয়ে চলতে হবে, আর ধৈর্য রাখতে হবে অবশ্যই। আর এই তো আমি এখানে পুঁই শাক ভাজি আমার কিন্তু হয়ে গেছে। আমি শুধু একটু নেড়ে চেড়ে নিব যতক্ষণ না আর কি, যদি কোনো পানি থেকে থাকে আর কি। ভাজিতে যত শুকনো শুকনো করবেন ততটাই টেস্টি হয়। আর আরেকটা রান্না করব আজকে, খুবই মজাদার একটা রেসিপি, সেটা হলো কলিজা ফ্যাপসা ভুনা। তো কলিজা ফ্যাপসা ভুনাটা এখানে আমি গরম পানি করে নিয়েছি। আর গরম পানিতে কিন্তু আমি ফুটিয়ে নেব না, গরম পানিতে আমি এখানে ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিটের মতো। তাহলেই যে এক্সট্রা রক্ত পানি বা ময়লা থাকে সেটা কিন্তু বের হয়ে আসবে। আর ফুটিয়ে নিলে হয় কি, যে টেস্টটা থাকে টেস্টটা চলে যায়। আর অবশ্যই এরকম গরম পানিতে চুবিয়ে রাখবেন, কারণ কলিজা যতই ধুয়ে রান্না করেন না কেন তারপরে একটা গন্ধ আসবে, আর একটা ময়লা কিন্তু থেকেই যায়, আর রক্তটাও কিন্তু থেকে যায়। তো এভাবে পানিতে ভিজিয়ে তারপরে দেখবেন ময়লাগুলো উপরে ভেসে উঠেছে, তখন আপনি পানিটা ঝরিয়ে নর্মাল পানি দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নিলেই কিন্তু হয়ে যায়। আর এই তো মশলা বলতে, আমি প্রথমে তেলে কিন্তু আমি গরম মশলা দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজটাই তো বাদামি করে নিয়েছি। এখন আমি মশলা অ্যাড করব। আর কলিজা ফ্যাপসা রান্নায় আপনি মশলাটা একটু বেশি দিবেন, কারণ মশলাটা বেশি দিলে কলিজায় যে গন্ধ বলে অনেকে, সেটা কিন্তু আর লাগে না। আমি যেভাবে করি আর কি, আমার রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি মশলা অ্যাড করছি তো মশলাটা পড়ে যাবে। তো আদা বাটা আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, কিন্তু রসুন বাটাটা কিন্তু আমি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি এখানে আমি, কারণ আমার কলিজা ফ্যাপসা আজকে 3 কেজির মতো হবে এরকম আছে, সেজন্য আমি রসুন বাটাটা একটু বেশি দেই। ব্রয়লার মুরগি আর কলিজা রান্নাতে, আর খাসির মাংস, হাঁসের মাংস, এগুলোতে কিন্তু আমি রসুন বাটাটা একটু বেশি দেই, তাহলে স্মেলটা খুব ভালো আসে। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ করে, ধনিয়ার গুঁড়ো আর জিরে গুঁড়োও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ করে। আর ঝালটা যে যেরকম খান সেভাবেই দিবেন, আর বেশি খেলে বেশি দিয়ে দিবেন। যেহেতু আমার বাসায় বাচ্চারা আছে, ওরা অতটা বেশি ঝাল খেতে পারে না, তো আমি ওইভাবেই দেই আর কি। আর মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো করে কষাবেন রান্নাটা কিন্তু অত টেস্টি হবে, কারণ মশলায় যদি কাঁচা গন্ধটা থেকে যায় তাহলে কিন্তু আর ভালো লাগে না খেতে। আর এই তো দেখতে পাচ্ছেন কলিজার ফ্যাপসাটা, কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এখনও সফট আছে। আর যদি বেশি ফুটিয়ে ফেলতাম তাহলে কিন্তু কলিজাগুলো শক্ত হয়ে যেত, আর টেস্টটা কিন্তু পেতেন না। তো একটু ঢেকে দিব, ঢেকে আমি একটু ভালো করে কষিয়ে নিব, উল্টে পাল্টে নিব। খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে ততক্ষণে ঝোলটা দিব না।
এই কলিজাটা হলে কিন্তু আমাদের বাসায় আর কিছু লাগে না। আমার বাচ্চাদের কিন্তু কলিজাটা খুব বেশি পছন্দ। আপনাদের ভাইয়াও খায়, তবে খুব বেশি একটা পছন্দ না। আমি আর আমিসা খুব বেশি পছন্দ করে খাই। আমাদের কলিজা ভুনা হলে আর কিছুই লাগে না। তো যেহেতু শাকসবজি আছে আর এদিক থেকে কলিজা ভুনা করে নিলাম, আপনাদের ভাইয়া সামান্য খাবে। আর ওদিক থেকে তো সবজি আছেই, শাক ভাজিও আছে, আর কিছুই দরকার নেই। আর রাইসুলের জন্য আলাদা কিছু করতে হয়, রাইসুলের জন্য ডিম ভেজে দিতে হয়, না হলে ডাল করতে হয়। রাইসুলের আবার অনেক খাবারের সমস্যা, সে আবার সব কিছু খায় না। রাইসুলের গল্প নিয়ে আরেকদিন আপনাদের সাথে কথা বলবো। এদিক থেকে ঝোলের পানি দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি, আর এই যে ফুটে উঠেছে। এখন পালা শুধু পানিটা শুকিয়ে নেওয়া, মানে ঝোলটা শুকিয়ে নেওয়া। যতটুকু ঝোল আপনি রাখতে পছন্দ করেন আর কি ততটুকু। আমি আবার কলিজাটা একেবারে মাখা মাখা অবস্থায় খেতে আমার ভালো লাগে। সাদা ভাত দিয়ে বা পোলাও দিয়ে খুব মজা হয়। আর যদি রুটি পরোটা দিয়ে খেতে চান তাহলেও কিন্তু খাওয়া যায় এভাবে। ছোট্ট করে একটা ব্লগ কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই একটা লাইক দিতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।